গতকালকে আমরা আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ দৃষ্টিতে প্রেম কীরকম। তিনি যে খ্রিশ্চান লাভের প্রচার করেছিলেন 1881 সালে, 1887 সালে, তার 1888 সালে আর 1881 সালে, মানে যখন রবীন্দ্রনাথের বয়স কত 21 বা 27, এই সময় 20 বা 21 বা 26-27 বছর বয়সে রবীন্দ্রনাথ ইসের কথা বলেছিলেন, খ্রিশ্চান লাভের কথা বলেছিলেন, রোমান্টিক লাভের খারাপ দিকগুলো দেখিয়েছিলেন। পরবর্তীতে অনেকে মনে করতেন বাংলা সাহিত্যের ভাবধারা চেঞ্জ হয়েছে। আসলে মোটেই চেঞ্জ হয়নি। বাংলা সাহিত্য কিন্তু এখনও ব্রিটিশকে ফলো করে এবং তাদের খ্রিশ্চান লাভকেই ফলো করে। এখানে আমি জীবনানন্দ দাশের 1954 সালে প্রকাশিত কবিতা ক্যাম্পে কবিতা একটু করবো। এই ক্যাম্পে কবিতাটা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা বইতে পাবলিশ হয়েছিল। 31 থেকে 34 পৃষ্ঠায় এই কবিতাটা আছে। কবিতাটার নাম হলো গিয়া ক্যাম্পে। জীবনানন্দ দাশ লিখেছিলেন। জীবনানন্দ দাশ অনেক আধুনিক কবি এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই সবচেয়ে জনপ্রিয় জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাসকে অনেকে বলে শুদ্ধতম কবি, কিন্তু আমি বলবো যে না, তিনি শুদ্ধতম কবি নয় এবং তার মধ্যে অনেক ভুল আছে। সে ভুলটা আমি একটু দেখিয়ে দেবো। ক্যাম্পে কবিতার আগে পড়ি, তারপরে একটু বিশ্লেষণ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জীবনানন্দ দাশ কী জন্য একজন মাঝারি কবি এবং ভুলের মধ্যে ডুবে থাকা একজন কবি, যার উত্তর ভারতে জীবনানন্দ দাসের কেন কোনো দাম নাই। জীবনানন্দ দাস বাঙালি বলতেই উল্টায় পাল্টা চিৎপড়া হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে যায় ভক্তির চোটে। কিন্তু এই জীবনানন্দ দাসকে নিয়ে উত্তর ভারতে, বলিউডে, দক্ষিণ ভারতে, বম্বেতে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে কোথাও কোনো টু শব্দটা নাই। কী জন্য নাই? জীবনানন্দ দাস কী জন্য উত্তর ভারতের সামনে টিকতে পারে না, এই কবিতাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ক্যাম্পে, এখানে বনের ধারে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কার সে ডাকে? ঘাই হরিণী হলো গিয়া যে একটা কামুদ্দীপ্ত মহিলা হরিণী, মাদি হরিণী। তাই সেটা কী করতেছে? ডাকতেছে। ক্যাম্পের ধারে শিকারীরা শিকার করতেছে, ওইখানেই জীবনানন্দ দাশ গিয়েছেন এবং ক্যাম্পে শুয়ে শুয়ে ডাক শুনতেছে। এখানে কি হরিণ শিকার করতে গেছে। এখন হরিণ শিকার করার জন্য একটা মাদি হরিণী বাইন্দা রাখছে শিকারীরা, সেই ডাকি তারা শুনতেছে। এখানে বলছে, এখানে বনের ধারে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কার সে ডাকে? কোথাও হরিণীরা আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না বসন্তের রাত, চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাসে। এখানে বুঝতে হবে যে এই শিকারটা হচ্ছে বসন্তের রাতে। প্রেমটা কিন্তু বসন্তের জন্য খুব উপযুক্ত। আর খিজা বা শরৎকে কিন্তু খ্রিস্টানরা খুব ভালোবাসে, কিন্তু ইসলামের দৃষ্টিতে বসন্তটা আমাদের খুব প্রিয় একটা ঋতু। আর ইসলাম পৃথিবীতে চির বসন্ত এনেছে। কাজেই এখানে যে তিনি বসন্তকে ঘৃণা করছেন, প্রেমকে ঘৃণা করছেন, ব্রিটিশ দর্শনকে তিনি ভক্ত। কে ভক্ত? জীবনানন্দ দাশ। এখন আমরা এই কবিতাটা পড়বো, তাইলে আমরা বুঝতে পারবো যে আমিও তাদের ঘ্রাণ পাই যেন, এইখানে বিছানায় শুয়ে শুয়ে থেকে ঘুম আর আসে না কো বসন্তের রাতে শিকার হচ্ছে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাসে, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন, ঘাই মৃগী সারা রাত ডাকে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাসে। আমি আগেই বলেছি, গত ইসে আলোচনা করেছি, খ্রিশ্চান লাভরা কিন্তু রোমান্টিক লাভকে পছন্দ করে না। এখানে রোমান্টিক লাভের খারাপ দিকগুলো দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে যে একটা ফাঁদ পাতা হয়েছে। সেই ফাঁদটা কি? একটা কামার্ত হরিণীকে রেখে দিয়েছে পুরুষ হরিণকে শিকার করার জন্য। সেখানে কি বলতেছে? কোথাও হরিণীরা আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছনায় শুয়ে শুয়ে ঘুম আর আসে নাকি বসন্তের রাতে, চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাসে, জ্যোৎস্নায় শরীরের স্বাদ যেন, ঘাই মৃগী সারা রাত ডাকে, কোথাও অনেক বনে জ্যোৎস্না আর নাই। পুরুষ হরিণ শুনিতেছে শব্দ তারা পেতেছে টের, আসিতেছে তার দিকে। তাহলে এই ঘাই হরিণী ডাকতেছে আর পুরুষ হরিণ তার দিকে আসতেছে। পুরুষ হরিণ তার শব্দ শুনতেছে এবং আসতেছে। যেখানে জ্যোৎস্না নাই সেইখানে বৈশাখ গভীর অন্ধকারে, যেখানে হরিণরা লুকিয়ে ঘুমাচ্ছে, সেই জায়গাটায় বসে সে ঘাই হরিণীর ডাক শুনতে পাচ্ছে। তারা সেই মহিলা হরিণীর ডাক শুনতে পাচ্ছে, কামার্ত মহিলা হরিণীর ডাক শুনতে পাচ্ছে এবং তারা সেই ডাক শুনে পুরুষ হরিণগুলা আসতেছে জ্যোৎস্নায়। তারা পেতেছে টের, আসিতেছে তার দিকে, আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে। মানে প্রেমকে খারাপ দেখাচ্ছে। দেখেন আপনারা, তাহাদের হৃদয়ের বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসায়
পিপাসার সান্ত্বনায় আস্বাদে আঘ্রাণে। তাহলে আমরা এর আগে কি পাইলাম যে আঘ্রাণে আস্বাদে, পিপাসার সান্ত্বনায় আঘ্রাণে আস্বাদে। তাহলে এই আগেও আমরা দেখলাম যে এই প্রেমের যে চাহাত বা কামনা এটা খারাপ জিনিস, সেটা কি বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে ক্যাম্পে কবিতাতেও কিন্তু আমরা দেখব যে এই পিপাসার সান্ত্বনায় আঘ্রাণে আস্বাদে যে ইগুলো আসতেছে তাদেরকে কিন্তু শিকারীরা স্বীকার করে ফেলে যে পুরুষ হরিণগুলো আসতেছে। তার মানে কি এই পিপাসাটাই খারাপ, মানে চাহাত বা পিপাসাকে এই রবীন্দ্রনাথ জীবন দাসও খারাপ বলতেছেন। পিপাসার সান্ত্বনায় আস্বাদে আঘ্রাণে আস্বাদে। এখন আমরা দেখি যে আসলে জীবন দাস কত বছর পরে ওই যে, তাইলে ওটা হলো 81 সাল আর 1881 সাল, আর এটা 1954 সাল। তার মানে 54 আর 20 74, প্রায় 73 বছর পরেও কিন্তু এই বাংলার কোনো পরিবর্তন হয় না। জীবন দাস কিন্তু সেই সিস্টারলি লাভের কথাই বলতেছেন। রোমান্টিক লাভকে তিনি ঘৃণা করতেছেন এবং রোমান্টিককে খারাপ দেখাচ্ছেন। ওই যে রোমান্টিক লাভের লোভ দেখায়া পুরুষ হরিণগুলো আসতেছে, তখন কী হইতেছে আপনারা একটু দেখেন। পিপাসার সান্ত্বনায় আঘ্রাণে আস্বাদে, কোথাও বাঘের সারা বনের আজ নাই আর যেন। তাহলে বাঘের ভয়ে কিন্তু হরিণীরা কী করতো, লুকায় থাকতো, কিন্তু বাঘের ভয় না পাইয়া ওই ইসের ডাকে, ওই কামার্ত হরিণ মাদি হরিণীর ডাকে পুরুষ হরিণরা আসতেছে। মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। তাহলে রোমহর্ষকে উদ্দীপনা, উত্তেজনা। তাহলে এই রোমহর্ষ বা পিপাসা দুটাকেই ঘৃণা করতেছেন কে, জীবন দাস স্বয়ং। মৃগের মুখের রূপ হয়তো চিতার মুখেও বিস্ময়। তাহলে এই যে মৃগের মুখের যে চিতা বাঘ যে হরিণীতে খায়, সেও মনে হয় এই হরিণীর প্রেমে পড়ে যাবে। কারণ কি, সে তো তাকে বাধাই হয়েছে যাতে ওই মানে ওই ইগুলো খাইতে পারে, ওই যে শিকারীরা শিকার করতে পারে ওই হরিণকে। লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে দিকে দিকে। তাহলে লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন, তাহলে লালসা আকাঙ্ক্ষা স্বাদ এগুলো উঠিতেছে ওই দিকে কি স্ফুট হয়ে উঠিতেছে। লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে। তাহলে লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন, তাহলে লালসা আকাঙ্ক্ষা স্বাদ, তাহলে এখানে মানে প্রেম স্বপ্ন, লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন। তাই লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন, মানে অনেকগুলো নাম দিয়েছে, সেই একটা নামই সেটা কামনা চাহাত। তাহলে এগুলো কী হচ্ছে, স্ফুট হয়ে উঠতেছে হরিণদের মধ্যে, এবং সেটাই কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আজ বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। তাহলে এইখানেই তিনি ঘাটি গেড়ে বসে আছেন কে, জীবন দাস। এইখানেই বসন্তের রাতে তার নকটার্ন। একে একে হরিণের আসিতেছে গভীর বনের শব্দ পিছে ফেলে অন্য এক আস্বাদের খোঁজে। তাহলে এখানে যে হরিণের আসতেছে, কারা আসতেছে, ওই ঘাই হরিণী ডাক শুনা হরিণরা আসতেছে গভীর বনের জলের শব্দ পিছে ফেলে অন্য এক আস্বাদের খোঁজে। তাহলে জলের পিপাসায় তারা আসেনি, তারা প্রেমের পিপাসায় আসতেছে। তাহলে এখানে স্পষ্টই যে প্রেমকে তারা এখানে খারাপ দেখছেন, দাঁতের নখের কথা ভুলে গিয়ে, যে বাঘের দাঁতের নখের কথা ভুলে গিয়ে। আর বাঘের দাঁত যদি নাও থাকে, কিন্তু শিকারীর বন্দুক তো অপেক্ষা করে আছে, এটা তো বুঝতেই হবে। তাদের বনের কাছে সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায়। তাহলে এখানে বোন কথাটা কেন বলছে, প্রিয়ার কথাটা কেন বলছে না? কারণ তিনি ওই যে সিস্টারলি লাভের কথা তিনি আসলে তো প্রচার করবেন, এই জন্য তিনি তাদেরকে বলছেন হৃদয়ের বোন। তার মানে তিনি এখানে দেখাচ্ছে যে এই রোমান্টিক লাভ খারাপ, সিস্টারলি লাভ ভালো, এই জন্য তিনি তাদেরকে হৃদয়ের বোন। কিন্তু আসলে তো তারা বোন না, আসলে তো তার প্রেমিকা। ওই প্রেমিক কথাটা আসবে কিন্তু পরে। এখানে তিনি একটা ঘুমটা দিয়ে রাখতেছেন, একটা জিনিসকে ঢেকে রাখতেছেন তাদের বোনের কাছে সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায়। তার মানে এখানে সিস্টারলি লাভের ক্যামোফ্লেজে তিনি রোমান্টিক লাভকেই দেখাচ্ছেন, রোমান্টিক লাভ কত খারাপ, কাজে সিস্টারলি লাভের দিকেই আসো, ক্রিশ্চিয়ান লাভের দিকেই আসো, এটাই কে বলতে চাচ্ছেন জীবন দাস। মানুষ কেমন করে ঘ্রাণ পেয়ে আসে নোনা মেয়ে, যেমন করে আসে ঘ্রাণ পেয়ে নোনা মেয়ে মানুষের কাছে, হরিণীরা আসিতেছে। মানুষ যেমন মেয়ে মানুষের কাছে যায়, হরিণরা যাচ্ছে কি হরিণীর কাছে। তাদের পেতেছি আমি টের, অনেক পায়ের শব্দ শোনা যায়, তার অনেক পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ঘাই মৃগী ডাকিতেছে, জ্যোৎস্না ঘুমাতে পারি না আর। তাহলে ঘাই মৃগী ডাকিতেছে, জ্যোৎস্না আর ঘুমাতে পারছি না, শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। তাহলে শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনতেছে। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে। তাহলে চাঁদের আলোয় ঘাই হরিণীকে আবার ডাকতেছে। এই যে বন্দুকের ফলে কি অনেক
পুরুষ হরিণকে মেরে ফেলেছে, সেগুলোকে সরাই নিয়েছে। এখন গায়ে হরিণ আবার ডাকতেছে, আবার পুরুষ হরিণরা আসবে, আবার পুরুষ হরিণগুলোকে শিকার করবে শিকারীরা। কাল মৃগী আসিবে ফিরিয়া, তাহলে এই যে হরিণীটা আবার ফিরে আসবে, সকালের আলোয় তাকে দেখা যাবে, সকালের আলোয় তাকে দেখা যাবে। কারণ পুরুষ হরিণকে শিকার করবে, কিন্তু যে ফাঁদ পাতার জন্য যে মহিলা হরিণীকে বাইন্ধে রাখা হয়েছে তাকে তো শিকার করবে না, সে তাকে আবার দেখা যাবে, তাকে মেরে ফেলবে না। তার পাশে মৃত হরিণরা সব পড়ে আছে। কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে? এই হরিণদের কথা, এই যে মৃত মৃগদের কথা আমাদের কষ্ট কি? আমরা তো হরিণগুলো খাবো, তাহলে কারা খাবে বা বিক্রি করবে? এই শিকারীরা। আগে কিন্তু এই হরিণ শিকার এত রেস্ট্রিক্টেড ছিল না, এত শাস্তি হতো না। এখন কিন্তু হরিণ শিকার করলে জেল হয়ে যাবে। এটা অনেক বছর আগে লেখা, প্রায় 74 বছর আগে লেখা। এটা হলো গিয়ে 1954 সালে লেখা, 70 বছর আগে লেখা, 1954 সালে লেখা। কাজেই তখন হয়তো বনে শিকার করা, হরিণ শিকার করা এত ছিল না, আইনত করা ছিল না। আর তখন অনেক চোরা শিকারীরা শিকার করতো আইনকে তোয়াক্কা না করে। তাদের মতন আমিও কি কোনো এক বসন্তের রাতে, জীবনের বিস্ময়ের রাতে আসেনি কি কেউ, এসে ডাকেনি কি কেউ জ্যোৎস্নার রাতে দক্ষিণা বাতাসে? তাহলে আমাকেও কি জ্যোৎস্না রাতে বা বাতাসে কেউ ডাকেনি? কোনো মহিলা এসে ডাকেনি? তাহলে এখানে বুঝাচ্ছেন যে ওই মহিলা যেমন, ওই মহিলারা যেমন তার জন্য কাল হয়েছে, এই মহিলা হরিণ যেমন পুরুষ হরিণের জন্য কাল হয়েছে, কিন্তু এই মেয়েরাও কিন্তু আমাদের ডাকতে আসে, যারা আমাদের অনেক ক্ষতির কারণ হবে। আমার হৃদয় এক পুরুষ, এই যে এখন আসতেছেন, আসল কথায় আসতেছেন, যে আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে তার চোখের ভয় চমকের কথা। এখানে বাঘের চোখের ভয় এবং চমকের কথা। ওই সময় কিন্তু বাঘ রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। বাঘ শুধু হরিণের জন্যই ভয়ঙ্কর ছিল না, মানুষের জন্য ভয়ঙ্কর ছিল। আগে প্রায় 70 বছর আগের মুভিগুলো দেখবেন, ওখানে দেখবেন যে প্রায় নায়কের বাপকে বা নায়িকার বাপকে বাঘে আসা, বা নায়কের মাকে বা নায়িকার বাপকে বা নায়িকার মাকে বাঘ এসে তুলে নিয়ে চলে গেছে। কারণ আগে লোকালয়ের কাছাকাছি বাঘ থাকতো, বাঘ আর মানুষের মধ্যে যুদ্ধ ছিল সরাসরি। এইখানে ওই জন্য কথাটাই আসতেছে, আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে তার চোখের ভয় চমকের ভয়, মানে যে বাঘের কথা ভুলে গিয়ে, আসন্ন বিপদের কথা ভুলে গিয়ে আমরা মেয়েদের পিছু হিসেব, মেয়েদের ফাঁদে ধরা পড়ি। এই কথাটাই তিনি বলতে চাচ্ছেন, মেয়েদের কামনায় ধরা পড়ে নিজের ক্ষতি করি। তাহলে চমকের কথা, মানে এখানে মেয়ে বা ছেলে কথা না, রোমান্টিক লাভ। ছেলে হিসেবে মেয়ের ফাঁদ, আর মেয়ে হিসাবে ছেলের ফাঁদে ছেলে বা মেয়ে উভয় ক্ষতিগ্রস্ত হয়। এই কথাগুলো রোমান্টিক লাভের বিরুদ্ধে, মানে সিস্টারলি লাভ খুব ভালো। ওই যে আমরা বললাম হৃদয়ের বোন কথাটা কিন্তু ওখানে এসে পড়ছে। কী জন্য আসছে? কারণ তিনি সমাধানটা দিচ্ছেন যে ওই প্রেমিকা না হয়ে বোন হইতে হবে। আচ্ছা, তাইলে কী হবে? চমকের কথা সব পিছিয়ে ফেলে রেখে চায় নাই কি তোমার কাছে ধরা দিতে? আমার বুকে প্রেম এই মৃত মৃগদের মতো, মানে মৃত হরিণের মতো আমার বুকেও প্রেম আছে, যখন ধুলায় রক্তে মিশে গেছে। তাহলে আমার বুকের প্রেম যখন ধুলায় রক্তে মিশে গেছে, তুমি শুধু বেঁচেছিলে জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে, জীবনের যে বিস্ময়ের রাতে তুমি কি বেঁচে গেছিলে আর আমি মরে গেছিলাম? যেমন ওই হরিণীটা বেঁচে গেল, পুরুষ হরিণীটা সব মরে পড়ে আছে। তুমিও কাহার কাছে শিখেছিলে? তাহলে এই হরিণটা, মহিলা হরিণকে শিখাই দিয়েছে কে? মানুষরা। আর তাহলে এই মেয়েদেরকে কে শিখাই দিয়েছে যে পুরুষদের হৃদয়কে নিয়ে খেলো? তাহলে এগুলোকে কি নেচারের বিরুদ্ধেও চলে যাচ্ছে কি জীবনানন্দ দাশ? কারণ একটা মেয়ে ছেলের প্রেমে পড়বে, একটা ছেলে মেয়ের প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে নেচার যদি শিখাইয়া দেয়, তাহলে নেচারের বিরুদ্ধেও কি দাঁড়াইতে হবে? এই সব মানে খ্রিস্টান লাভ যে নেচারের বিরুদ্ধে দাঁড়ায় যায়, যেমন বলা ইসলাম ফিতরাতের ধর্ম, মানুষের স্বভাবের ধর্ম। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখানে, যে ক্রিশ্চিয়ানিটি কেন কোনো জ্ঞান গবেষণা সব কিছু ধ্বংস করে দিল গ্রিক রোমানদের। পরবর্তীতে যে এখনকার ক্রিশ্চিয়ানরা যে এত শিয়ালের বুদ্ধি চালাচ্ছে, তার পিছনে কিন্তু ইসলামের উপর ভর করে এরা দাঁড়িয়ে আছে বলেই তারা এখনও টিকে আছে। আস্তে আস্তে আমরা দেখব যে ওই যে এই রেনেসা কিন্তু সম্পূর্ণ ইসলামের প্রতিদ্বন্দ্বিতায় গড়ে উঠেছে। তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি মৃত মৃগদের মতো। তাহলে আমরাও যখন মেয়েরা যখন আমাদের ফাঁদে যখন আটকায়, তখন কি মৃত মৃগদের আমরাও পড়ে থাকি, আমরাও পরাজিত হই। এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফুরিয়ে গেছে মানুষের বুকের ভিতরে। তাহলে এই ব্যথা, এই প্রেম, এখানে মাঝখানে একটা লাইন বাদ দিয়েছি কারণ কবিতাটা অনেক দীর্ঘ একটা কবিতা, কিন্তু তারপরেও মিনিংটা বিন্দুমাত্র চেঞ্জ হবে না। এখানে তিনি বোঝাতে চাচ্ছেন এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে। এই যে ব্যথা এবং এই প্রেম সারা পৃথিবীতে সব জায়গায় রয়েছে। কোথায় কোথায় আছে?
কোথাও ফড়িংয়ে কেটে মানুষের বুকের ভিতরে। তার মানে কি এই ফড়িং বা পোকামাকড় থেকে শুরু করে সেই হরিণ থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে মানুষের বুকের ভিতরেও কিন্তু এই প্রেমের প্রতি কামোন্মোদনা আছে, রোমান্টিক লাভ আছে। বসন্তের জ্যোৎস্নায় মৃত্যু মৃগদের মতো আমরা সবাই, তাহলে বসন্তের জ্যোৎস্নায় আমরা ওই মৃত মৃগদের মতোই আমরাও পড়ে আছি। তো এই যে কবিতাটা কিন্তু আসলেই রোমান্টিক লাভের বিরুদ্ধে। আর রোমান্টিক লাভের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যায়। সে কিন্তু হয় অ্যাক্সিডেন্টে মরে, নাহলে সুইসাইড করে। যেমন জীবন দাসী কিন্তু এই কবিতাটা যে বছর লিখেছিলেন সেই বছরই তিনি মারা গেছেন, এবং অনেকে বলে তার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট, অনেকে বলে তার মৃত্যুটা ছিল একটা সুইসাইড। কারণ ট্রামে নাকি আর কেউ মারা যায়নি, ওই নাম কি বলে কলকাতার, যে কারণ ট্রাম অত্যন্ত রিক্সার মতো স্লো চলে, কোনো মানুষ এখানে যদি সামনে পড়েও যায় তাহলে কিন্তু ফট করে ইটাকে ব্রেক করার একটা সুযোগ আছে, ট্রামের নিচে পড়ে মানুষ সহজে মারা যায় না। অনেকে বলে যে কলকাতায় শুধু ট্রামে পড়ে ওই ট্রামের নিচে পড়ে একজনই মারা গেছে, তিনি হলেন গিয়া জীবন্ত দাস। তাহলে জীবন্ত দাসের কবিতা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে বুঝতে হবে যে ওই গতদিন যেটা আলাপ করেছি রোমান্টিক লাভ এবং সিস্টারলি লাভ বা খ্রিস্টিয়ান লাভের দ্বন্দ্ব। এখানে তিনি সিস্টারলি লাভ বা খ্রিস্টিয়ান লাভেরই জয়গান গাইয়েছেন জীবন দাস। কিন্তু জীবন দাস কেন আপনি শিওর হচ্ছেন যে তিনি খ্রিস্টিয়ান লাভের কথা বলছেন, তিনি বৌদ্ধ লাভ হিন্দু লাভের কথা তো বলতে পারেন? হ্যাঁ, কারণ তিনিও কিন্তু রবীন্দ্রনাথের মতোই ব্রাহ্ম গোত্রের। ব্রাহ্মরা কিন্তু সেই এই যে হিন্দু থেকে বেড়ে আসা একটা গ্রুপ, যারা খ্রিস্ট ধর্মের মধ্যে যারা একেশ্বরবাদী, তারা কিন্তু বাইবেলকে ম্যান্ডেটরি মনে করতো, গীতা পড়লেও হবে না পড়লেও হবে, মানে এই বাংলায় তারা মন্তব্য করতো তারা একেশ্বরবাদী। অনেক খ্রিস্টানরা বলতেন এরা হলো একত্ববাদী খ্রিস্টান বা ইউনিটারি খ্রিস্টান। এটা কে বলেছিল? তো এই একাত্মবাদী খ্রিস্টিয়ানদের কথাই তিনি এই গোত্রেই ছিলেন। জীবনানন্দ তার মা, সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে যে কুসুম কুমারী দাস ছিল জীবনানন্দ দাসের মা, তারপরে এই সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে কেশব সেন, তারপরে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে সত্যজিৎ রায়। মানে বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্ম ছিল না, কিন্তু ব্রাহ্ম, সত্যজিৎ রায় ব্রাহ্ম ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিল। রবীন্দ্রনাথের আরেক ভাই ছিল, তিনিও ব্রাহ্ম ছিলেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনিও কিন্তু মানে প্রচণ্ড পড়াশোনা যায় মানুষ, বঙ্কিমের মতোই ওয়েস্টার্ন দর্শন, মিল, বেনথাম, তারপরে কান্ট, হেগেল, এগুলো সব পড়া ছিল। জীবন কার নাম হলো গিয়ে যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদা। তাহলে বড়দাদা মানে কি বড় ভাই। তাহলে এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু সবাই এই ব্রাহ্ম গোত্রের ছিল, যারা কিনা সেই যারা ইংল্যান্ডকে তাদের তীর্থ মনে করতো, ইংল্যান্ডকে ব্রিটিশ বা খ্রিস্টান ধর্মকে তারা শ্রেষ্ঠ মনে করতো, জার্মান দর্শনের ভিতরে ঢুকতে চেত না। যদি জার্মান দর্শন ব্রিটিশ দর্শনের থেকে অনেক শ্রেষ্ঠ, কিন্তু তারা ব্রিটিশ দর্শনকেই প্রাধান্য দিত, এবং ফলে তারা খ্রিস্টিয়ান লাভের কথাই বলতো। যখন উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে ইসলামের প্রেমের বা ইস্কের জয় জয়কার, তখন কিন্তু বাঙালি সেই এখনও আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দুইজনাই খ্রিস্টিয়ান লাভের প্রেমে মত্ত হয়ে আছেন, খ্রিস্টিয়ান লাভকে শ্রেষ্ঠ বলতেছেন। এর ফলাফলটা কী হয়েছে? ওই যে আমি যেটা বারবার বলি যে সেটা হলো গিয়ে মায়ের রান্ধে যেমন তেমন বইনের রান্ধে পানি, আবাগি বেটির রান্ধে রাখে চিনির টুকরাখানি। তাই বোনের লাভের মতো, সিস্টারলি লাভের মতো, খ্রিস্টিয়ান লাভের মতো পানির সভ্যতা কিন্তু বাঙালিকে উদ্বৃত্ত করতে পারছে না। বাঙালি তার ফলে কী হয়েছে? বাঙালি তার ফলে সে এই বিভিন্ন এই মানে মুভি তৈরি করা, যেমন উত্তর ভারত দক্ষিণ ভারত মুভি তৈরি করতেছে 200 কোটি টাকার বাজেটে, কিন্তু ঢাকা কলকাতা 2 কোটি বাজেটের মুভিও করতে পারছে না। তারপরে সায়েন্সে নোবেল বাঙালি পাচ্ছে না, কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত সায়েন্সে নোবেল পাচ্ছে। আবার উত্তর ভারতের পাঞ্জাবি একজন ঋষি সুনাক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, কারণ রোমান্টিকরা প্রচণ্ড উদ্দীপনা দেয়। আর এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব যে একটা উত্তর ভারতে একটা মুভি হয়েছে, মুভিটার নাম আপনারা দেখতেই পারেন, মানে যারা হিন্দি মুভি দেখে তারা দেখেছে। এই মুভিটার নাম মোহাব্বতে। মুভিটাতে শাহরুখ খান আর অমিতাভ দুইজন দিগ্গজ, মানে বলিউডের 1 নম্বর দুইজন নায়ক, দুই সময়ের দুইজন 1 নম্বর নায়ক অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান দুজনেই আছেন। এবং এই মুভিতে শাহরুখ খান আর যে অমিতাভ দুজনে প্রচণ্ড অভিনয় করেছেন সুন্দর। কিন্তু এখানে একটা কথা আছে যে প্যার দর্দ দেতা হ্যায়, এই কথা প্রেম কী করে ব্যথা দেয়, এবং এই কথাকে মনে করে চিরন্তন মনে করে আমি প্রেম করতেই ভুলে গিয়েছিলাম। মানে এখানে যে ভিলেন বা মানে অ্যান্টাগনিস্ট, যে নায়কের উল্টা দিকে অমিতাভ বচ্চন, সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত সে কিন্তু প্রেমের সে বলতো একটা কথা যে
আমি মনে করেছি প্রেম ব্যথা দেয়, এই জন্য প্রেম করাই আমি ভুলে গেছি। তার ফলে আমি মানুষের কাছে ভীতিকর হয়েছে। আমি মনে করতাম যে মানুষ আমাকে শ্রদ্ধা করে, আসলে মানুষ আমাকে ভয় করে। তাহলে এই যে কিন্তু প্রেমই তো এখানে আরেকটা জিনিস সে বলে যে প্রেম জীবনের মতো, যে জীবন মানুষকে কী করে, জীবন আর প্রেম একই রকম। যে জীবনও যেমন বিভিন্ন জায়গায় প্রতিটা জীবনের মোড় সহজ হয় না, জীবনের মোড়ে যেমন আঘাত পেতে হয়, প্রেমেরও বিভিন্ন মোড়ে আঘাত পেতে হয়। তাই বইলা আমরা যদি জীবনের সঙ্গ না ছেড়ে দিই, তাহলে আমরা প্রেমের সঙ্গ কেন ছেড়ে দেবো? তাহলে জীবন আর প্রেম একই জিনিস, এইটাই বোঝানোর চেষ্টা করে মানে নায়ক আইসা এই ভিলেনকে, মানে শাহরুখ আইসা অমিতাভকে, আর অমিতাভও জিনিসটা বুঝতে পারে যে যেহেতু আমরা জীবনের সঙ্গ প্রেমের প্রতিটা মোড় সহজ হয় না, জীবনেরও প্রতিটা মোড় সহজ হয় না, কিন্তু জীবনের সঙ্গে যদি আমরা না ছাড়ি, তাহলে প্রেমের সঙ্গে আমরা কেন ছাড়বো? কারণ জীবন আর প্রেম দুই জায়গায় মুশকিলের সামনা করতে হবে, এবং জীবনকেও ছাড়া যাবে না, প্রেমকেও ছাড়া যাবে না। যে আসলে তাহলে মাথা ব্যথা হতে পারে, তাই বলে মাথা কেটে ফেলা যাবে না। তো কাজে এরকমই যে প্রেম থাকলে পরে প্রেমের দুঃখও থাকবে, তাই বলে প্রেমকে বাদ দেওয়া যাবে না, যাতে সংঘর্ষ করে সেই দুঃখটাকে সুখে চেঞ্জ করা যায়। মাথার ব্যথা থাকলে মাথাটাকে যেন ব্যথা ফ্রি হতে পারে, মাথাটা কেটে ফেলা যাবে না। তো কাজে প্রেমের যদি দুঃখ আনে, সেই দুঃখটাকে অ্যাভয়েড করে প্রেম যাতে সুখ আনে সেই ব্যবস্থা করতে হবে। জীবনে দুঃখ থাকলে জীবনটা ত্যাগ করে দেওয়া যাবে না, জীবনে যাতে সুখ আসে সেই ব্যবস্থা করতে হবে। এই ডায়লগগুলো কোথায় ছিল আপনারা দেখতে পারেন। অত্যন্ত চমৎকার একটা মুভি, ভারতের ওই বছর 2000 সালে সম্ভবত মুভিটা হয়েছিল। মানে গোটা বছরের শ্রেষ্ঠ বলিউডের সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল, কমার্শিয়ালি সবচেয়ে সাকসেসফুল ছিল এই মুভিটা মোহাব্বতে। তো মোহাব্বতে মুভির ডায়লগগুলো আমি বললাম, এখানে ছিল শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। কাজেই আমরা ওই দৃষ্টিতে আমরা ভুলে যাচ্ছি, যেখানে বাঙালি করছে কি রোমান্টিক লাভ আমাদের ব্যথা দেয়, এইরকম শিকারও হয়। তাই বলে রোমান্টিক লাভকে ভুলে যাওয়া যাবে না, তাহলে কী হবে, এই গ্রিক রোমান সভ্যতার মতো আমাদের সভ্যতার পতন হয়ে যাবে, এবং অনেকখানি হয়েছেও। আর বাঙালি যখন 2 কোটি টাকার মুভি করতে পারছে না ঢাকা কলকাতা, তখন 7-8 কোটি লোকের পপুলেশন নিয়ে তামিল তেলেগু এরা কিন্তু 200 কোটি টাকার বাজেটের মুভি করতেছে। কাজেই আমার কথা হলো যে আপনারা যদি ওই আমার এই বক্তৃতাগুলো শুনে এই যে রবীন্দ্রনাথের ভুল আর জীবনানন্দের ভুলগুলো বুঝতে পারেন আপনারা, আর যদি রোমান্টিক লাভ এবং সিস্টারলি লাভের পার্থক্যগুলো বুঝতে পারেন, এবং রোমান্টিক লাভের যে ক্ষতিকর দিক আছে সেইগুলো দূর করে রোমান্টিক লাভকেই শ্রেষ্ঠ মনে কইরা জীবনযাপন করতে হবে। কারণ রোমান্টিক লাভই জীবন। আসলে রোমান্টিক লাভের যে উদ্দীপনা, তার সঙ্গে সিস্টারলি লাভের উদ্দীপনাকে তুলনা হয় না, চিনির টুকরার সাথে পানির কোনো তুলনা হয় না। তো কাজেই সেই প্রচণ্ড শক্তিশালী রোমান্টিক লাভের ক্ষতিকর দিকগুলো অ্যাভয়েড করে প্রচণ্ড শক্তিশালী রোমান্টিক লাভকে জীবনে নিয়ে আসলে কী হবে, সে তখন নেতৃত্ব নিতে চাইবে। তখন পাঞ্জাবি ঋষি সুনাকের মতো একজন বাঙালিও কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে, যেখানে বাঙালি আজ অনেক ক্ষেত্রে যারা প্রবাসী বাঙালি আছে ভাবতেই পারে না যে সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। দেখা যাচ্ছে তাকে ভাবতে হবে, সে অনুযায়ী কর্ম করতে হবে এবং উদ্দীপ্ত হতে হবে রোমান্টিক লাভের মতোই। আর রোমান্টিক লাভের ক্ষতিকর দিকগুলো বর্জন করে রোমান্টিক লাভের যে নেতৃত্ব গ্রহণের ক্ষমতা, উদ্দীপনা, সেইগুলা নিয়ে আসা বাঙালি তখন কী হবে, বাঙালি তখন 200 কোটি বাজেটে মুভি করবে, বাঙালি তখন সায়েন্স নোবেল প্রাইজ পাবে, তখন বাঙালি তখন কী হবে, এই যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।